Hello everyone, welcome to this channel. গত 30শে জুন 2024 তারিখে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষার ফিজিক্স পোর্শন নিয়ে আজ আমি ডিসকাস করব। তো চলো প্রথম কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলছে দেখো, বলছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে পর্দায় উৎপন্ন ব্যতিচার ঝালর রঙিন হয়। ওকে, তো বলছে লাল ও বেগুনি রঙের ঝালরের প্রস্থের অনুপাত কি হবে আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো দেখো আমরা জানি যে ঝালর প্রস্থ বিটা ইকুয়ালস টু হয় এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে স্ক্রিনের থেকে স্লিটের ডিস্টেন্স আর ডিটা হচ্ছে স্লিটের যে উইডথ সেটা। ওকে, তো এই ক্ষেত্রে দেখো বিটাটা অ্যাকচুয়ালি ল্যামডার সঙ্গে সমানুপাতি হচ্ছে। তো দেখো এক্ষেত্রে আরটা ল্যামডা আর যদি লাল আলোর জন্য হয় এবং ল্যামডা ভি যদি বেগুনি বর্ণের আলোর জন্য হয়, তাহলে সেই দুটো আলোর জন্য বেধের অনুপাত হবে ল্যামডা আর বাই ল্যামডা ভি। তো আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে অপশন সি। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীর পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। ওকে, এই কোশ্চেনটা সলিউশন করার ক্ষেত্রে তোমাদেরকে দেখে নিতে হবে যে পি পয়েন্টের ভোল্টেজ দিয়েছে +5 ভোল্ট আর কিউ পয়েন্টের ভোল্টেজ দিয়েছে +2 ভোল্ট। তাহলে পি পয়েন্ট সাপেক্ষে কিউ পয়েন্টের ভোল্টেজটা কম, তাহলে এইটাকে আমরা কি করব, প্রায় নেগেটিভ হিসেবে কল্পনা করতে পারবো 2 ভোল্টটাকে, বুঝতে পারছো তো। তাহলে দেখো এই যে নিচের যে ডায়োডটা আছে সেই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাই না? রিভার্স বায়াসে ডায়োডের রোধ কত হয়, অসীম হয়। তাহলে ওই মানে ব্রাঞ্চটাতে কোনো রকম কারেন্ট যাবে না, তাহলে এই ব্রাঞ্চটাতে কারেন্ট জিরো, ওই যেটাতে ডায়োড লাগানো আছে। ওকে, তাহলে দেখো উপরের যে 12 ওহম দুটো আছে, এই 12 ওহম দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল সমবায়, সেই দুটো তুল্য রোধ বের করলে হয়ে যাচ্ছে 6 ওহম। এই 6 ওহমের সঙ্গে এই 12 ওহমটা আবার সমান্তরাল সমবায়ে থাকবে, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 4 ওহম। তো কারেক্ট চয়েস হয়ে গেল আমাদের অপশন এ। ওকে, এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3 তে। কি বলছে দেখো, বলছে Fe equals to 1 by e to the power alpha into e to the power ক্যাপিটাল E by kt plus 1। ব্যঞ্জকটি হলো বিখ্যাত ফার্মি ডিরাক বন্টন অপেক্ষক, যেখানে ক্যাপিটাল E হলো শক্তি, কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক, টি হলো তাপমাত্রা, আলফা একটি ধ্রুবক। তাহলে আলফা কে এর মাত্রা কি হবে? তো দেখো আমি এই নিচের পোর্শনটা জাস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করছি। দেখো এটা e টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার ই বাই কেটি আছে, যেহেতু তাই এদেরকে আমি যোগ করতে পারবো। যোগ করলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার আলফা কেটি প্লাস ই ডিভাইডেড বাই কেটি। এবার দেখো আলফা কেটি প্লাস ই যেহেতু অ্যাড হয়েছে, তাহলে বুঝতে পারছি যে আলফা কেটির যে মাত্রা সেটা ই এর মাত্রার সঙ্গে সমান হবে। ই হচ্ছে আমাদের বলে দিয়েছে এই ক্ষেত্রে শক্তি, তাহলে শক্তির মাত্রা কি হয়, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আলফা কেটি ইকুয়ালস টু ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। তাহলে আলফা কে এর মাত্রা কি হবে, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। তাহলে অপশন কোনটা হবে বলতো, বি টা আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে ধরে নাও একটি ভেক্টর 2i ক্যাপ মাইনাস j ক্যাপ এই ভেক্টরটির সঙ্গে অভিলম্বভাবে থাকা এবং একক দৈর্ঘ্যের ভেক্টরটি কি হবে। সবকটার ক্ষেত্রে কিন্তু মড ভ্যালু আমাদের 1 দিয়েছে, মানে এগুলো সবকটাই একক ভেক্টর। এরপর দেখো যেহেতু অভিলম্ব বলে দিয়েছে, তাহলে অপশন গুলোর মধ্যে যার সাথে এর ডট প্রোডাক্ট করলে গিভেন যে ভেক্টরটা ডট প্রোডাক্ট করলে 0 হবে, সেটাই আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে। তো সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি অপশন এটা আমাদের কারেক্ট চয়েস। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে একটি সান্দ্র মাধ্যমে গতিশীল m ভরের একটি কণার উপর বাধাদায়ক বল F ইকুয়ালস টু k v স্কয়ার, যেখানে k একটি ধ্রুবক এবং v হচ্ছে গতিবেগ। তো তোমাকে বলেছে তাহলে রুট ওভার অফ mg বাই k এর মাত্রা কি হবে। ওকে, তো দেখো k F ইকুয়ালস টু k v স্কয়ার হলো, তাহলে k ইকুয়ালস টু কি হচ্ছে, k ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে f বাই v স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে আমাদের ডাইমেনশন কি হচ্ছে, ইকুয়ালস টু রুট ওভার অফ mg v স্কয়ার বাই f। mg ও হচ্ছে একটা ফোর্স, আবার f ও একটা ফোর্স, তাহলে এই দুটো ডাইমেনশন কেটে যাচ্ছে। তাহলে কে পড়ে থাকছে বলতো, v পড়ে থাকছে। তাহলে আমাদের কার্যকরী আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, xy সমতলে গতিশীল একটি কণার গতিবেগের উপাংশ vx ইকুয়ালস টু 40 মিটার পার সেকেন্ড এবং vy ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড যদি কণাটি t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে x ইকুয়াল টু 10 মিটার এবং y ইকুয়ালস টু 4 মিটার বিন্দু অতিক্রম করে, তবে সঞ্চারপথের সমীকরণ কি হবে। ওকে, তো দেখো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে vx ইকুয়ালস টু 40 হবে, তাহলে vx মানে কি dx বাই dt।
x কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে vx পাই, তো সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে আমরা x টা পেয়ে যাচ্ছি, x ইকুয়ালস টু 40²/2 প্লাস c। এবার আমাদের কোশ্চেনে বলে দিয়েছে দেখো t ইকুয়ালস টু 2 সেকেন্ডে x ইকুয়ালস টু 10 মিটার হয়, বসালে c এর ভ্যালু আমরা 2 পাচ্ছি, সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমরা কি পেয়ে যাই, y ইকুয়ালস টু 2 ইনটু t করলে আমরা কি পাবো বলতো, ওই y অক্ষ বরাবর t সেকেন্ড সময় কতটা দূরত্ব যাচ্ছে, t ইকুয়ালস টু যদি 2 বসাই তাহলে আবার 4 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে গেল, তাই না? তাহলে দেখো এখানে বসাচ্ছি, তাহলে x ইকুয়ালস টু 2t² প্লাস c করলাম, তাহলে তোমার t এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, y তাহলে t ইকুয়ালস টু কত পাচ্ছি, 2y/2 পাচ্ছি, সেটা যদি আমি এখানে বসাই তাহলে কত পাচ্ছি দেখো, x ইকুয়ালস টু 2 ইনটু y²/4 প্লাস 2, সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি y² ইকুয়ালস টু 2 ইনটু x মাইনাস 2। ওকে, কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এবার দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, একটি কণা সংখ্যায় সমান ভরের 3টি কণা আছে এবং কণাগুলির স্থানাঙ্ক 1,2, 2,4 এবং 3,6। কণা সংস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়ালস টু তোমরা জানো যে x সেন্টার অফ মাস ইকুয়ালস টু কি হয়, m1x1 প্লাস m2x2 এরকম ভাবে চলে যায়, ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 হবে। তো ভ্যালু গুলো বসালে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 2 পাচ্ছি, x অক্ষটা 2 হবে, তো অপশনের দিকে তাকাও, দেখবে একমাত্র বি অপশনটাই x অক্ষটা 2 দিয়েছে, আর 4 বা অন্য কিছু আরো আছে, তাহলে অপশন বি টা আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, একটি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে, দেখা গেল আপতন কোণ প্রতিসরণ কোণের 3 গুণ, তাহলে প্রতিসরণ কোণের মান কি হবে? একটু কমপ্লিকেটেড, একটু ক্যালকুলেশন আছে। তো দেখো এইটা একটা মাধ্যম, ঠিক আছে, বায়ু মাধ্যম থেকে এসে আমাদের একটা মাধ্যমে পড়েছে যার প্রতিসরাঙ্ক মিউ। তো এই যে আপতন বিন্দু, এই বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, মিউ সাইন আর ইকুয়ালস টু সাইন আই, আইটা হচ্ছে আপতন কোণ। তো কোশ্চেন ওয়াইজ আমাদের বলে দিয়েছে যে আই ইকুয়ালস টু 3r, তো বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি, সাইন 3r ইকুয়ালস টু মিউ সাইন আর। তাহলে সাইন 3r এর ফর্মুলা কি হয়, 3 সাইন আর মাইনাস অফ 4 সাইন কিউব আর। এবারে বোথ সাইডে সাইন আর দিয়ে ডিভাইড করেছি, তাহলে কি পাচ্ছি দেখো, 3 মাইনাস 4 সাইন স্কয়ার আর ইনটু ইকুয়ালস টু মিউ। তাহলে সাইন স্কয়ার আর এর জায়গায় আমরা 1 মাইনাস কস স্কয়ার আর বসাচ্ছি। কেন বসাচ্ছি, কারণ অ্যানসার গুলো প্রত্যেকটাই কস ইনভার্স দিয়ে দিয়েছে, তাই যে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো cos স্কয়ার আর ইকুয়ালস টু মিউ প্লাস 1/4, তাহলে দেখো cos আর ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি রুট ওভার মিউ প্লাস 1/2। ওকে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট, ডিটাও হতে পারতো কিন্তু এটা রুট ওভারটা মানে 2 এর উপরেও আছে আর কি, তাই ওটা হবে না। ওকে, তাহলে অপশন 8 এর হচ্ছে অপশন বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনে চলো কি বলছে দেখো, ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে এল দৈর্ঘ্য এবং এম ভরের একটি সুষম দড়ির সঙ্গে যুক্ত করা হলো, যদি সমস্ত সংস্থাটি অভিকর্ষ বলের অধীনে অবাধে পড়ে তাহলে দড়ির মধ্যবিন্দুতে টান কত হবে? এবার দেখো অবাধে পতনশীল বস্তুর ওয়েট হচ্ছে 0 হয়, mg হচ্ছে 0 হয়, তার জন্য কি হয়ে যাচ্ছে আমাদের, টান থাকবে না, টান হয়ে যাচ্ছে 0 হবে। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, এম ভরের একটি বস্তুকে h ইকুয়ালস টু r উচ্চতা থেকে ভূপৃষ্ঠে ফেলা হলো, যে গতিবেগে বস্তুটি পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষ করবে তা হলো কত? ওকে, তো দেখো এটা হচ্ছে একটা তোমার কি সংরক্ষী বল সংস্থা, গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, তাহলে কি হবে, শক্তি সংরক্ষিত থাকবে, তাই গতি শক্তি ইকুয়ালস টু স্থিতি শক্তি হবে, তাহলে হাফ mv স্কয়ার ইকুয়ালস টু mg ইনটু h প্লাস r হয়ে যাবে। ঠিক আছে, সেটা যদি বসাও তাহলে কত পাচ্ছ দেখো, mg ইনটু 2r, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে তোমার v ইকুয়ালস টু 2 রুট gr। ওকে, তাহলে 10 এরটা কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে কোশ্চেন অপশন নাম্বার সি। এবার কি বলছে দেখো, নিচের কোন লেখচিত্রটি একটি রডের তাপমাত্রার পরিবর্তনের সহিত তাপীয় বিকৃতি নির্দেশ করে? দেখো যত তাপমাত্রা বাড়াবে, যেহেতু রড বলে দিয়েছে, তত তার কিন্তু বিকৃতিটা বাড়বে, তাহলে অপশন ডিটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ওকে, এবার 12 নম্বর কোশ্চেন দেখো, থার্মোডাইনামিক্স এর কোশ্চেন, সববারই থার্মোডাইনামিক্স ভীষণ ইম্পর্টেন্ট হয়, এবারেও তাই কোশ্চেন পড়েছে। তো দেখো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় 1 থেকে 2 এক মোল হাইড্রোজেন গ্যাসের পিভি লেখচিত্রটি চিত্রে দেখানো হয়েছে, এই প্রক্রিয়ায় গ্যাস সরবরাহিত তাপের পরিমাণ। এবার দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, মানে এইটা হচ্ছে ওয়ার্ক ডানটা, বুঝতে পারছো, পি ডেল্টা ভিটা। তাহলে এই যে লেখচিত্রটা আমার দিয়েছে, এই লেখচিত্রটার এরিয়াটা যেটা, সেটা আমাদের ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে, সেটা বের করেছি দেখো 8 পি নট ভি নট। ঠিক আছে, সামান্তরিকের সরি ট্রাপিজিয়ামের সূত্র করে এটা আমি বের করেছি, তাহলে 8 পি নট ভি নট হচ্ছে, তাহলে ডাব্লিউটা পেয়ে গেলাম। এবার আমার ডেল্টা ইউটা লাগবে, ডেল্টা ইউ ইকুয়ালস টু কি হয়, এন সিভি ডেল্টা টি। ঠিক আছে, তো এইটার ফর্মুলা বসাচ্ছি, দেখো আমরা পেয়ে যাচ্ছি এনটা কত বলেছে, 1 মোল বলেছে, তাহলে বসিয়ে দিলাম, তাহলে সিভির ভ্যালু হচ্ছে এটা
5 এর 2 আর হবে ইন্টু ডেল্টা টি। দেখো বসাচ্ছি, আর ডেল্টা টিটা কিভাবে পাচ্ছি দেখো, আর ডেল্টা টি ইকুয়ালস টু পি নট ভি নট হবে, চেঞ্জ ইন পি নট ভি নট। ওকে, তো দেখো এটা হচ্ছে তোমার 2 পি নট ভি নট থেকে 18 পি নট ভি নট চেঞ্জ হচ্ছে, এই যে এই জায়গাটা, এই পয়েন্টে হচ্ছে 2 পি নট ভি নট, আর এই পয়েন্ট হচ্ছে 18 পি নট ভি নট, তার চেঞ্জটা কত হচ্ছে 16 পি নট ভি নট। তাহলে আলটিমেট সবকিছু বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে 48 পি নট ভি নট। ওকে, তাহলে 12টা হচ্ছে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন ডি। এবার দেখো 13টা যেটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কি বলছে দেখো, 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি আদর্শ ভোল্টমিটার ও 4 ওহম রোধকের সহিত যুক্ত করা হলে ভোল্টমিটারের পাঠ কত হবে। ওকে, তো দেখো আদর্শ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত হয়, ইনফিনিটি হয়, মানে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর জানি, যেহেতু কারেন্ট যাবে না তাহলে আই ইকুয়ালস টু 0 হবে, তাহলে ভি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভোল্টমিটারের পাথ কত হবে, 10 ভোল্টই দেখাবে, মানে ব্যাটারির যে ইএমএফ সেটাই শো করবে। ওকে, এবার দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপ 1 টেসলা চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হয়েছে যাতে লুপের ক্ষেত্র ভেক্টর চৌম্বক ভেক্টর অভিমুখে থাকে। তার মানে দেখো এই যে ডাইরেকশনটা দিয়ে, যেটা কি খাতার তলের সঙ্গে একদম লম্বা হবে নিচের দিকে, সেই দিকে আবার ডাইরেকশনটা আছে এরিয়া ভেক্টরটা, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এবার লুপটিকে 0.01 সেকেন্ডে ব্যাসের সাপেক্ষে 90 ডিগ্রি রোটেট করলে তাহলে থিটাটা কত হয়েছে, 90 ডিগ্রি। তাহলে ফ্লাক্সটা কত হয়ে যাচ্ছে, ডেল্টা ফাই ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে বি এ কস 0 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি। তার ভ্যালু গুলো বসালে আমরা পেয়ে যাচ্ছি বি ইন্টু এ। এবার টাইম কত হয়েছে দেখো, ডেল্টা টি ইকুয়ালস টু 0.01 সেকেন্ড, তাহলে আমাদের ই ইকুয়ালস টু আমরা কি জানি, ডেল্টা ফাই বাই ডেল্টা টি, জাস্ট বসিয়ে দাও, কত পাচ্ছ দেখো, পাই ভোল্ট। ওকে, দেখো বি ইকুয়ালস টু আমাদের 1 টেসলা বলে দিয়েছে, আর এরিয়াটা কিভাবে হবে, পাই ইন্টু আর স্কয়ার, আরটা এখানে 10 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 10 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি কত হয়ে যাবে ওটা, 1 মিটার, সরি তোমার হচ্ছে 1 এর 10 করলাম, তাহলে ওটাকে স্কয়ার করলে তোমার হয়ে যাচ্ছে 1 এর 100, তো সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি পাই ভোল্ট। 10 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, তাহলে 0.1 মিটার হচ্ছে না, সেটাই বলছি, এটা তাহলে করলাম, তাহলে পাই ভোল্ট হচ্ছে, তাহলে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, এবার দেখো 15 নম্বর যে কোশ্চেন, এটা কি বলছে দেখো, কার্তেজীয় চিহ্ন নিয়ম অনুযায়ী নিচের কোন লেখচিত্রটি উত্তল দর্পণে 1/v বনাম 1/u লেখচিত্র হবে। ওকে, তো দেখো কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি 1/v প্লাস 1/e ইকুয়ালস টু 1/f, কনভেক্স এর ক্ষেত্রে এফটা পজিটিভ, তো দেখো 1/v ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ 1/u প্লাস 1/f। এবার দেখো দর্পণের ক্ষেত্রে যাই হোক না কেন ইউটা তো অলওয়েজ নেগেটিভ, তাহলে ইউটা যদি আমি নেগেটিভ বসাই তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, 1/v ইকুয়ালস টু 1/u প্লাস 1/f। ঠিক আছে, তো এটাকে যদি y ইকুয়ালস টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করি, তাহলে y বরাবর আমরা রেখেছি 1/v কে, আর x বরাবর 1/u কে, তাহলে মানে তোমার স্লোপটা কত হয়ে যাচ্ছে, tan থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, মানে সরলরেখাটা 45 ডিগ্রি অক্ষ বরাবর থাকবে, আর তার ছেদিতাংশটা অর্থাৎ সিটা কত হয়ে যাচ্ছে, 1/f হয়ে যাচ্ছে, এবং সেটা পজিটিভ। ওকে, তার জন্য আমাদের অপশন বি টা কারেক্ট চয়েস হয়ে যাবে। এবার দেখো ক্যাটাগরি 2, এক্ষেত্রে নো নেগেটিভ মার্ক থাকবে, এবং ব্যাপারটা হচ্ছে তোমার একের বেশি কিন্তু কারেক্ট চয়েস হতে পারে, ব্যাপারটা বুঝতে পারছো তো। ওকে, চলো তাহলে দেখো কোশ্চেনের এক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেন 16 দাগেরটা কি বলছে দেখো, যে যদি কে আলফা কে বিটা এবং এল আলফা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি রেখার তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 λ2 এবং λ3 হয়, তাহলে নিচের কোনটি সঠিক। ওকে, তো দেখো আমরা এটা একটা, আমি এটা এঁকে রাখার চেষ্টা করেছি, তো দেখো এটা হচ্ছে n equals to 1, এটা equals to 2, n equals to 3, এবারে কে কোনটা হয়, যত তোমার n equals to 1 এ যতগুলো ইলেকট্রন জাম্প করবে সেখান থেকে কে সিরিজটা পাবো। তো দেখো ফার্স্টে হচ্ছে তোমার n equals to 2 থেকে n equals to 1 এ জাম্প করলে এটা হচ্ছে কে আলফা হলো, n equals to 3 থেকে n equals to 1 এ জাম্প করলে এটা কে বিটা হলো, আরেকটা জাম্প করছে সেটা হচ্ছে n equals to 3 থেকে n equals to 2, এটা হচ্ছে এল আলফা হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে এইগুলো যদি আমি করি তাহলে দেখো সব থেকে এনার্জি গ্যাপটা কোথায় বেশি হচ্ছে, এনার্জি গ্যাপ বেশি হয়ে যাচ্ছে দেখো এই 13 থেকে -1.15 যেখানে আছে, অর্থাৎ n equals to 3 থেকে n equals to 1 এ যেটা জাম্প করেছে, অর্থাৎ কে বিটাটা হচ্ছে সব থেকে বেশি এনার্জি গ্যাপ, আর এর বেশি এনার্জি গ্যাপ মানে কি, তার ল্যামডাটা সব থেকে কম হবে। তো দেখো সেইটা একমাত্র আমাদের আছে অপশন এ তে, তাহলে অপশন এ টা কারেক্ট চয়েস। এবার দেখো এই λ1 λ2 এবং λ3 যে রিলেশন, এইটা যদি আমি প্রুভ করি তাহলে দেখতে পাবো অপশন বি টা আমাদের কারেক্ট হবে। ওকে, তাহলে অপশন এ আর অপশন বি হচ্ছে কারেক্ট চয়েস 16 দাগেরটা।
ওকে, নেক্সট হচ্ছে 17 কি বলছে দেখো, বলছে S1 এবং S2, যেখানে S2 গ্রেটার দেন S1 আপেক্ষিক গুরুত্বের দুটি তরলকে মিশিয়ে S আপেক্ষিক গুরুত্বের একটি মিশ্রণ তৈরি করা হলো, নিচের কোন উক্তিটি সঠিক? তো দেখো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল সূত্র, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা ফান্ডামেন্টাল সূত্র, ওই চ্যাপ্টারের একটা ফান্ডামেন্টাল সূত্র। তো সেটা যদি করো তোমরা দেখতে পাবে যে বি আর সি এটা হচ্ছে কারেক্ট অপশন হবে। ওকে, নেক্সট এবার দেখো 17 হলো, এবার 18টা চলে আসো, কি বলছে দেখো, দুটি বিন্দু আধান +4q এবং +ql দূরত্বে অবস্থিত। ওকে, একটি তৃতীয় আধান q0 কে ওই দুই আধানের সংযোগকারী রেখার উপর এমন ভাবে বসানো হলো যাতে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকে, তাহলে নিচের কোন উক্তিটি সঠিক? দেখো যেহেতু দুটো পজিটিভ চার্জ আছে, সেই দুটো পজিটিভ চার্জের মাঝে আমাকে নেগেটিভ চার্জ বসাতে হবে, তবেই ব্যাপারটা সাম্যাবস্থায় থাকবে। তো দেখো q0 মাস্ট বি নেগেটিভ, এটা সত্যি। ঠিক আছে, এবার দেখো আমি কি করতে চাইছি, এবারে আমাকে ইকুইলিব্রিয়াম পজিশনে তৈরি করতে হবে। তার মানে কি বলতো, মানে চার্জটাকে এমন একটা জায়গায় রাখবো যাতে 4q এর উপর যা ফোর্স, মানে 4q এর জন্য এর উপর যা ফোর্স আর q এর জন্য যা ফোর্স দুটো সেম হয়। তো সেটাই করার চেষ্টা করছি। তো সেটা ধরো আমি ধরে নিয়েছি যে q এর থেকে x ডিস্টেন্সে রাখলে আমাদের সংস্থার সাম্যাবস্থা থাকছে, বুঝতে পেরেছো? তাহলে x ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি L/3 ক্যালকুলেশন করলে। তাহলে কিউ থেকে L/3 ডিস্টেন্সে রাখলে সাম্যাবস্থায় থাকে, তাহলে 4q থেকে কত হবে, L - L/3, মানে 2L/3 হবে। তাহলে অপশন বি টা কারেক্ট হয়ে যাচ্ছে। আর ফর ইকুইলিব্রিয়াম আমাদের Q0 এর যে ভ্যালু, এটা কখনোই -4/9 হবে না, সেটা 2/9 হচ্ছে, আমি ক্যালকুলেশন করলাম। আর এনি ভ্যালু অফ এটা এটা না, এটাও সত্য নয়, সেটাও সত্য নয়, তাহলে এ আর বি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে। ওকে, এবারে দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, একটি বদ্ধ অর্গান নলের মধ্যস্থিত বায়ুস্তম্ভের কম্পন কোষ করিয়ে F ইকুয়ালস টু কম্পাঙ্কের করিয়ে F কম্পাঙ্কের মূল সুরের শব্দ তরঙ্গ তৈরি করা হলো, নিচের কোন উক্তিটি সঠিক? তো দেখো এক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে নলের মধ্যস্থিত বায়ুর তাপমাত্রা যত বাড়াবো তত কি হবে, F টা বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে যদি বায়ুর চাপটা পরিবর্তন করি তাহলে F টা অপরিবর্তিত থাকবে, কারণ ওর এক্সপ্রেশনে ডাইরেক্ট কোনোভাবেই তোমার প্রেসারের ডাইমেনশন নেই, প্রেসার নেই। আরেকটা দিয়েছে দেখো, নলের ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধের উপর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে না। ঠিক আছে, আর এগুলো কোনোটাই নয়, তাহলে আমাদের অপশন বি আর অপশন সি টা কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে 19 টা। ওকে, এটা ফান্ডামেন্টাল সূত্র থেকেই হয়ে যায় এগুলো, বুঝতে পেরেছো তো? এবার দেখো কোশ্চেন নাম্বার 20 কি বলছে, এটা খুবই ভালো কোশ্চেন একটা, বলছে চিত্রে দেখানো বর্তনীতে জেনার ডায়োড রোধ আর এবং লোড রোধ RL আছে, ভিআই ভোল্টেজ উৎস এবং ভিএল এবং ভিআর যথাক্রমে RL এবং আর এর দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে নিচের কোন উক্তিটি সঠিক? ওকে, তো দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাকে আগে ফার্স্টে হচ্ছে ভিএল টা বের করতে হবে, বুঝতে পেরেছো? ভিএল বের করতে গেলে আমাকে কি করতে হবে বলতো, ভিএল টা বের করতে গেলে আমাকে একটু ছোট্ট করে ক্যালকুলেশন করতে হবে। ভিএল মানে কি, এটা হচ্ছে এই RL অ্যাক্রস এর রেজিস্ট্যান্স, তাই না? তো দেখো আমাদের ভোল্টেজ কত দিয়েছে, ইনপুট ভোল্টেজ 16 ভোল্ট, এই 16 ভোল্টের জন্য যে কারেন্টটা পাস হবে এইদিকে সেটাই আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো জেনার থাকুক, সেটা আমাদের কোনো এখন ভাববার বিষয় নয়। তার আগে বলো টোটাল রেজিস্ট্যান্স কত, 1.1 প্লাস 1.2 কিলো ওহম, মানে 2.2 কিলো ওহম। সেই 2.2 কিলো ওহমের জন্য কারেন্ট কত যাবে, 16/2.2 কিলো ওহম। এই কারেন্টেরটার সঙ্গে যদি আবার আমি মানে 8টা গুণ করি, মানে 1.2 টা, তাহলে কত পেয়ে যাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি করলে আমরা 8.727 পেয়ে যাচ্ছি, মানে কত বলতো, 8.73 অ্যাপ্রক্সিমেটলি এত ভোল্ট। তাহলে জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত, এটাই হবে 8.73, কারণ এই RL এর সঙ্গে জেনার ডায়োডটা প্যারালাল কম্বিনেশনে আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমাকে জেনার ব্রেকডাউন ভোল্টেজ দিয়েছে 10 ভোল্ট। এবার জেনার ব্রেকডাউন যেহেতু 10 ভোল্ট, তাহলে আর আমাদের মানে জেনারের অ্যাক্রসে ভোল্টেজটা 8.7, 10 এর চেয়ে কম, তাহলে জেনারটা কিন্তু কাজ করবে না, বুঝতে পেরেছো? তাহলে অলওয়েজ, তাহলে দেখো অপশন এটা আমাদের কারেক্ট হচ্ছে, আর ভিএল টা গ্রেটার দেন ভিজেড হয়নি, তাই অপশন বি টা রং। আচ্ছা ভিআর টা কত হবে বলো, 16 মাইনাস 8.73 করলে যা হয় সেটা কত হচ্ছে বলতো, 7.27 ভোল্ট, তাহলে এটাও সত্যি সি এর টা। আর আইজেড এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, 0 যাবে, তাহলে আইজেড টাও সত্যি, মানে অপশন ডি টাও কারেক্ট। তাহলে 20 তাহলে কারেক্ট চয়েস কোনটা হচ্ছে, অপশন এ, অপশন সি আর অপশন ডি। ওকে, তো এই 20টা কোশ্চেনই ডিসকাস করার ছিল। ওকে, থ্যাংক ইউ।